কি ব্যাপার? তুমি এখনো বাইরে কি করছো? আমি সেই কখন থেকে তোমাকে ফোন করে যাচ্ছি, কিন্তু তুমি আমার ফোন ধরছো না। তুমি কি আজকেও বাসায় আসবে কিনা সেটা বলো। আরে আমি বাইকে ছিলাম তো, তার জন্য তোমার কল ধরতে পারিনি। আর বাইক চালানোর সময় তো কল ধরা ঠিক না। তুমি তো আমাকে বলেছিলে, তাই না? আর বাসায় ফিরবো না মানে? তাহলে কোথায় ফিরবো? আমার কাছে ছাড়াও তো তোমার আরো অনেক জায়গা আছে, তাই না? ওই যে তুমি আগে বন্ধুদের সঙ্গে যেখানে থাকতে না, ওইখানে থাকো না হলে। আরে তুমি কেন শুধু শুধু আমার সঙ্গে রাগ দেখাচ্ছ? রাখো, আমি বাসায় আসছি। এমনিতেই অফিসে অনেক ঝামেলার মধ্যে আছি, তার উপর আবার তুমি রাগ দেখাচ্ছ। তাহলে কি, তোমার জন্য কি খাবার নিয়ে বসে থাকবো নাকি বারবার? তুমি একটাবারও আমার কথা শুনতে চাও না? আমি কি মানুষ নই? আমি কি তোমাকে মানুষ হিসেবে বলি না? কল কেটে দিলাম। জানতাম এখন কল না কাটলে ওনার বকবক চলতেই থাকবে অনবরত। তবে ওনার বকবকগুলো আমার কাছে অনেক ভালোই লাগে। সবটা হলো ভালোবাসার। আমি তাড়াতাড়ি করে বাসায় চলে আসলাম। অবশ্য রাস্তায় একটা ফ্রেন্ডের সঙ্গে দেখা হয়েছিল, সেজন্য আড্ডা দিতে গিয়ে দেরি হয়ে গেছে। আমি বাসায় এসে পার্ক করে কলিং বেল দিলাম। আর কলিং বেল দিতেই একটু পরে এসে দরজা খুলে দিল আর চুপচাপ চলে যেতে লাগলো। আমি পেছন থেকে হাতটা শক্ত করে ধরলাম আর বলতে লাগলাম, এত বেশি রাগ দেখালে কিন্তু তোমার শরীর খারাপ করবে, বুঝতে পারছো? তাই মাথায় একটু পানি দিয়ে আসো, তাহলে মনে হয় রাগটা কমে যাবে। দেখো, আমার কিন্তু এখন মেজাজ খারাপ হচ্ছে। তুমি আমাকে একদম রাগিও না। তুমি কোথায় আড্ডা দিয়েছো সেটা বলো। তুমি আমাকে ভুলভাল বোঝানোর চেষ্টা করছো কেন? আমার সঠিক কথার উত্তর দাও। ইয়ে না, মানে আসলে বাইকের তেল ভরতে গিয়ে দেরি হয়ে গেছে আর কি। তুমি তো জানো যে আমি সবসময় ট্যাঙ্কি ফুল করে রাখি, কারণ আমি বড় লোক মানুষ, তাই না? আমি না তোমাকে সব সময় বলি যে তুমি আমার কাছে কখনো মিথ্যা বলবে না? তুমি আমার কাছে মিথ্যা বলো। আমি এটা খুব ভালো করে বুঝতে পারি। তুমি কোথায় আড্ডা দিয়েছো সেটা বলো। কোনো মেয়ের সঙ্গে নয় তো? হ্যাঁ, মেয়ের সাথে আড্ডা দিয়েছি একটু আগে। একটা মেয়েকে নিয়ে রেস্টুরেন্টে খাবার খেয়ে এসেছি, বুঝতে পারছো? এখন আজের পেঁচাল বাদ দিয়ে খাবার রেডি করো। তুমি আমার ফ্রেন্ডের সঙ্গে আড্ডা দিয়েছো সেটা বললেই হয়। তাহলে এত রাগ দেখানোর কি আছে আমার সঙ্গে? আমার মতো মানুষ পেয়েছো, তার জন্য এভাবে বলতে পারলে। আমার থেকে অন্য কেউ হলে না, তোমাকে এতদিনে কি যে করতো, মাথায় আঘাত করে চলে যেত। আমি মুচকি হাসি দিয়ে ওয়াশরুমে চলে আসলাম। আর ওয়াশরুমে এসে যথারীতি ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে শুয়ে পড়লাম। আর তখনই দেখলাম মানুষটা আমার জন্য খাবার নিয়ে এসেছে। আমি অন্যদিকে তাকিয়ে আছি, আর তখন আমার সামনে এসে বলতে লাগলো, কই, রাগ করার কথা আমার, না বলার দরকার আমার। তা না, উনি নিজে রাগ করে বসে আছে। এখন কি খাবার খাওয়ার জন্য পায়ে ধরতে হবে? স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশত, সেটা তুমি খুব ভালো করেই জানো, কারণ তুমি মাদ্রাসা পড়ুয়া কন্যা। কেউ যদি আমাকে খাবার খাইয়ে না দেয় তাহলে কিন্তু আমি খাবো না। কেন প্রতিদিন আমাকে খাইয়ে দিতে হবে শুনি? যখন আমি থাকবো না তখন কি করবে তুমি? তখন তো আর কেউ তোমাকে খাইয়ে দিতে পারবে না। তখন তো এভাবে কারোর সঙ্গে রাগও দেখাতে পারবে না। তারপর আমি মেঘলার কথা শুনে মেঘলাকে একটা থাপ্পড় মারলাম। আর থাপ্পড় মেরে মেঘলাকে শক্ত করে জড়িয়ে ধরলাম। আর এভাবেই বেশ অনেকটা সময় পার হয়ে গেল। আর কিছুক্ষণ পর মেঘলা আমার কানের কাছে এসে বলতে লাগলো, সরি তো, আর কখনোই বলবো না, মাফ করে দাও। এই যে কান ধরছি, আর কখনোই এমনটা হবে না। এমন মন খারাপ না করে খাবারগুলো খেয়ে নাও। আর আমি আপনাকে ছেড়ে কোথাও যাচ্ছি না। সারা জীবন আপনাকে জ্বালানোর জন্য থেকে যাব। আর আপনাকে আমি কি এই শুধু দুনিয়াতে চেয়েছি নাকি, আপনাকে আমার পরকালেও চাই। তারপর মেঘলাকে খাইয়ে দিতে তারপর মেঘলা আমাকে খাইয়ে দিতে লাগলো। আর আমিও মেঘলাকে খাইয়ে দিতে লাগলাম। খাওয়া দাওয়ার মাঝখানে দুজনেই দুষ্টমি করলাম। আর এভাবেই সময়টা পার হয়ে গেল। তারপর খাবার শেষ করে আমি যথারীতি শুয়ে শুয়ে ফোন টিপছিলাম। আর তখনই মেঘলাকে দেখলাম নিজের চুল ঠিক করছে। আমি মেঘলাকে রাগানোর জন্য বললাম, একটা
একটা কাককে যদি ওয়াশিং মেশিনে দেওয়া হয় তাহলে কিন্তু কাকের কোনো পরিবর্তন হবে না। মানে কাককে যতই ধোয়া মোছা করো না কেন, কাক কিন্তু সেই কাকের মতোই থাকবে। কাক কখনো ময়ূর হতে পারবে না। দেখো, তোমার এসব আজাইরা কথাবার্তা কিন্তু আমার একদমই ভালো লাগে না। তুমি আমাকে শুধু শুধু একদম রাগাবে না বলছি। এসব বললে আমি সোজা বাপের বাড়ি চলে যাব। রাত মনে হয় বেশি হয়নি, মাত্র 10টা 18 বাজে। তুমি চাইলে এখনই যেতে পারো। আর এখন মনে হয় রিক্সা পাবে তুমি। আমি কি ব্যাগটা এগিয়ে দিয়ে আসবো? আমার যখন ইচ্ছা আমি তখন যাব। তুমি ব্যাগ এগিয়ে দিতে যা তুমি ব্যাগ এগিয়ে দিতে যাবে কেন? আর আমাকে না রাগালে তোমার কি পেটের ভাত হজম হয় না? ঘুমাও, কে তো তোমার অফিস আসে। কালকে আমি অফিসে যাব না, ছুটি নিয়েছি একদিন। নিজের বউকে নিয়ে সময় কাটাবো। আমারও তো মন চায় আমি আমার বউকে নিয়ে কোথাও ঘুরতে যাব। তোমাকে তো আমি খুব ভালো করেই চিনি। কারণটা 4টা বছর রিলেশন করে বিয়ে করছি। এটার মধ্যে নিশ্চয়ই কোনো ঘাপলা আছে। দাঁড়াও, আমি আসছি, চুলগুলো ঠিক করে নেই। একটু পরেই মেঘলা আমার বুকে আসলো, লাইট বন্ধ করে। মেঘলা আমার বুকে এসে আমার ঠোঁটের উপর অত্যাচার শুরু করলো। তারপর আমি তাকে শুয়ে দিলাম আর কানের কাছে গিয়ে বললাম, অনেকদিন আমার রোমান্টিক বউটাকে আদর করা হয় না। আজকে তো কোনো বাধা নেই, আজকে তোমাকে অনেক আদর করব। তারপর আমি এভাবে মেঘলাকে নিয়ে হারিয়ে গেলাম এক অনন্য রাজ্যে। আর এভাবেই আমাদের সময়টা পার হয়ে গেল। পরের সময় আমার চোখ মেলে দেখতে পারলাম মেঘলা আমার বুকের ওপর শুয়ে আছে, কারো শরীরে কোনো কাপড় নেই। আমি মেঘলাকে আরও শক্ত করে কম্বল দিয়ে পেঁচিয়ে নিতে লাগলাম। তারপর মেঘলার বাহুডোরে এসে আর শক্ত করে জড়িয়ে ধরলো। আমি মেঘলার চুলগুলো মুখের সামনে থেকে সরিয়ে দিলাম আর দুষ্টুমি করতে লাগলাম। আর তখন মেঘলা বলতে লাগলো, দেখো, এমন কি আমাকে ঘুমাতে দাও। সারাত একটু আমাকে ঘুমাতে দাওনি। আমার ঘুমে চোখ বুজে আসছে। তুমিও ঘুমাও। অফিসে যাবে না তো? অফিসে তো যাবে না। আমি কি তোমাকে ধরে রেখেছি নাকি? তুমি তোমার মতো ঘুমাও, আমি আমার কাজটা করি। আমি আমার বউয়ের সঙ্গে যা ইচ্ছা তাই করতে পারি, কোনো প্রবলেম নেই। আমি মেঘলার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলাম। আর এভাবে আমি কখন যে ঘুমিয়ে গেলাম বুঝতেই পারলাম না। আর যখন ঘুম ভাঙলো তখন দেখি আমি একাই শুয়ে আছি, আমার পাশে মেঘলা নেই। আমি উঠে গোসল করে রান্নাঘরে চলে আসলাম। আর এসে দেখতে পারলাম মানুষটা রান্না করছে, রান্নার কাজে ব্যস্ত। আমি পেছন থেকে শক্ত করে জড়িয়ে ধরলাম। আর তখন আমাকে বলতে লাগলো, এভাবে যদি আমাকে ধরে রাখো তাহলে তো না খেয়ে থাকতে হবে। রোমান্স করলে কি পেট ভরবে না? বুঝতে পারছো? যাও শুয়ে থাকো, আমি রান্না করছি। না, আমি এভাবেই থাকবো। আমার এভাবেই থাকতে ভালো লাগছে। তুমি ভালো করেই জানো প্রতিদিন আমি এটাই করি, তবু কেন বলো? কিন্তু কালকে তো সারা রাত তুমি ঘুমাওনি, তাই একটু ঘুমিয়ে নাও। না হলে তো তোমার শরীর খারাপ করবে পরে। আমারই তো ভোগান্তি হবে, তাই না? তাই আমি আমার নিজেরটাই চিন্তা করছি। শুধু একটা বিষয়ে চিন্তা করি, কারণ তোমার মতো নিজের একটা মানুষ পেয়েছি। জানি না কেন কোনো ছেলে পাবে কিনা, তবে আমি সবসময় দোয়া করি তোমার মতোই মানুষ যেন প্রতিটা ছেলে পায়। কত মার মেরেছি তোমাকে। তুমি আমাকে যে থাপ্পড়গুলো দিয়েছো ওগুলো মনে হয় আমার মা বাবাও কখনো দেয়নি। আমার মা বাবা কখনো আমার উপর হাতই তোলেনি, পেয়েছিলেন মনের মতো। সত্যি তোমার জায়গায় অন্য কেউ হলে কিন্তু আমাকে কবে ছেড়ে চলে যেত। আমার মনটাকে বোঝার মতো কেউ থাকতো না, তাই আমি তোমাকে এতটা ভালোবাসি। হ্যাঁ, ভালো তো বাসো, কিন্তু রাগের সময় যে মাথা ঠিক থাকে না, সেটাই তো তোমার সমস্যা। আমি দেখে তোমার সংসার করে যাচ্ছি। অন্য কোনো মেয়ে হলে কবেই তোমাকে ফেলে চলে যেত। তুমিও যাও। আমি কি তোমাকে না করেছি নাকি? তোমার বাপের বাড়ি তো এখান থেকে একটু পথ, চলে যেতে পারো, কোনো সমস্যা নেই। আমি আরেকটা বিয়ে করব। তুমি এটা ভাবলে কি করে যে আমি জীবন্ত থাকা অবস্থায় তুমি আরেকটা বিয়ে করবে? এটা আমি কখনোই হতে দেব না। আগে আমাকে গলা টিপে মেরে ফেলবে, তারপর আরেকটা বিয়ে করবে তুমি। থাক, গলা টিপে মেরে ফেলার দরকার নেই, আমার বিয়ে করার দরকার নেই। এখন কি কোনো কিছু হবে নাকি? আমার যে খুব পেতে ইচ্ছে করছে, কি করব? এখন তো আমি কোনো কিছুই দিতে
এখন তো আমি কোনো কিছুতেই দিতে পারবো না। আর মা আমার কাছে ফোন না করে তোমার কাছে কেন ফোন করছে? আমাদের যেতে বলছে মনে হয়, তাই না? তার জন্যই তুমি ছুটি নিয়েছো। আমাকে সকালে আবার কল দিয়েছিল, বললো যে তোরা কখন আসবি। আমি তো কোনো কিছুই বুঝতে পারলাম না। পরে ভাবলাম মনে হয় তোমাকে কল দিয়েছে কালকে। হ্যাঁ, দুপুরের পরে গেলেই হবে। দুপুর পর্যন্ত একটু ঘুমানোর দরকার। তাছাড়া এমন গোলুমোলো বউকে নিয়ে ঘুমানো সত্যি অনেক ভালো লাগে। তারপর এভাবেই সময়টা পার হলো, আর আমি মেঘলাকে পিছন থেকে জড়িয়ে ধরলাম। আর জড়িয়ে ধরে আমি আমার মতো করে দুষ্টুমি করে যাচ্ছি। আর নাস্তা বানিয়ে আমরা দুজনেই নাস্তা করে নিলাম। আর নাস্তা করে আমি শুয়ে শুয়ে ফোন টিপতে লাগলাম। আর মেঘলা আমার বুকের উপর শুয়ে আছে। আর এভাবেই সময়টা পার হয়ে গেল। দুপুরের পরে আমি আর আঁকি রেডি হয়ে নিলাম। আমি পাঞ্জাবি পায়জামা পরে বাইকে বাহিরে দাঁড়িয়ে আছি। কিছুক্ষণ পরে আঁকি রেডি হয়ে বাইকের পেছনে উঠলো। বোরকা হিজাব পরেছে, দেখতে পুরোই মায়াবী লাগছে। বউকে নিয়ে শ্বশুরবাড়ি যাচ্ছি। তারপর আমি বাইক চালাতে লাগলাম, আর মেঘলাকে পেছন দিক থেকে জড়িয়ে ধরতে লাগলো। দুজনেই টুকটাক গল্প করতে করতে চলে আসলাম শ্বশুরবাড়ি। তারপর বাইকটা সাইড করে বাসার ভিতরে গেলাম, সবার সঙ্গে কথা বললাম। আর এভাবেই সময়টা পার হলো। সন্ধ্যার সময় খাবার খেয়ে বসে আছি, যথারীতি বাসায় চলে আসলাম। পরদিন সকালবেলা অফিসে চলে আসলাম। অফিসে এসে কাজ করতে লাগলাম। এভাবেই সময়টা পার হয়ে গেল। লাঞ্চের সময় পাগলিটা কল দিল, আর আমিও ফোনটা রিসিভ করলাম। আর ওপাশ থেকে বলল, আপনাকে সত্যি অনেক মিস করছি। আপনাকে জড়িয়ে ধরে থাকতে ইচ্ছে করছে খুব, কিন্তু কিছু করার নেই, কপালে। তারপর আমি মেঘলার সঙ্গে আরও কিছু কথা বলে কল কেটে দিলাম। আর এভাবেই খাবার খেয়ে আমি অফিসে কাজ করতে লাগলাম। তখনই পিয়ন এসে বলল, স্যার আমাকে ডাকছে। আমি ফাইলটা নিয়ে গেলাম, আর দেখলাম, আর গিয়ে স্যারের সঙ্গে কথা বললাম। আর এভাবেই কাজের মধ্যে সময়টা পার হয়ে গেল। বিকেলবেলা অফিস শেষ করে বাসায় ফিরছি। আর তখনই মেঘলা কল দিয়ে আমাকে বলতে লাগলো, আমার না মাথাটা অনেক বেশি ঘুরাচ্ছে, একটু তাড়াতাড়ি আসো না। কিছুই খেতে ইচ্ছে করছে না, কোনো কিছুই ভালো লাগছে না। এই সময় তো এমন লাগবেই, তাই না? ঠিক আছে, আমি রাস্তায় আছি, আমি এখনই আসছি। তুমি চুপচাপ শুয়ে থাকো, একদম ওঠার দরকার নেই। প্রথমবার উঠতে গিয়ে পড়ে যেতে চেয়েছিলে, আমি না থাকলে কি হতো সেদিন। তারপর আমি কল কেটে তাড়াতাড়ি করে বাসায় চলে আসলাম। আর আসার সময় পাগলিটার জন্য চকলেট নিয়ে আসলাম। আর বাসায় ফিরে কলিং বেল দিলাম, আর তখনই দরজা খুলে দিল। মনে হয় দরজার কাছেই ছিল। আমি দরজা লক করে তার দিকে তাকালাম, দেখি কান্না করে চোখ লাল করে ফেলেছে। তারপর আঁখি আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো, আর বলতে লাগলো, অনেক খারাপ লাগছিল। তুমি তো অফিসে ছিলে, আর অফিসে তো তুমি তেমন একটা কথা বলতে পারো না, তাই কল দেইনি। পরে ছুটি হওয়ার পর কল দিয়েছি। এতক্ষণ রান্না করলাম। আমি ওর গালে হাত দিয়ে চোখের পানি মুছে দিলাম, আর শক্ত করে জড়িয়ে ধরলো। আর এভাবে আর মেঘলাকে জড়িয়ে ধরে বিছানায় শুয়ে দিলাম। আর আমি ফ্ল্যাশে মুখে খাবার খাইয়ে দিতে লাগলাম। তখন বলল, আর খাবো না তো, আর খেতেও ভালো লাগছে না আমার। তুমি মাত্র অফিস থেকে এসেছো, তুমি আগে খেয়ে খাও, দেখি আমার কাছে আসো, আমি খাইয়ে দিচ্ছি তোমাকে। তারপর আমাকে খাইয়ে দিতে লাগলো। খাওয়া দাওয়া শেষ করে আমি বিছানায় হেলান দিয়ে বসলাম। ও আমার বুকে শুয়ে পড়লো। আমি মেঘলার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলাম। আর তখন বললাম, কিছুদিন পরেই নিজের বাচ্চার মা হবা, এখনো তোমার পাগলামিটা কমলো না, তাই না? তুমি তো জানো তোমার কষ্ট আমার সহ্য হয় না, তবু কেন এমন করো শুনি? যখন মা হব তখন সন্তানের সামনে শুধুই আমি একজন মা, আর তোমার কাছে সবসময় আমি তোমার পাগলি। বুড়ো হয়ে গেলেও পাগলামিটা কখনোই কমবে না। পাগলামি করলে আপনাকে আরো বেশি ভালোবাসতে ইচ্ছে করে। আপনাকে বকা, শাসন, আদর এসব বেশি বেশি পাই তো। তুমি আমাকে মারলেও আমার কোনো রকম কষ্ট হয় না। এটার মধ্যেও অন্যরকম ভালোবাসা আছে। আমার মানুষটা আমার সাথে যা ইচ্ছা করবে, এটাই তো ভালো, তাই না? পরে আবার কাছে টেনে নেবে। আমি মেঘলার কথাগুলো শুনে ঠোঁটের মধ্যে আলতো করে চুমু দিয়ে
তাকে শক্ত করে জড়িয়ে ধরলাম। আর এভাবেই না হয় চলতে থাকুক আমাদের মিষ্টি ভালোবাসার গল্পটা।